ডিয়ার ভিউয়ার্স, তাহলে প্রথমে শুরু করছি সমন কাকে বলে এই প্রশ্ন দিয়ে। সমন কাকে বলে? আদালত যে দলিলের মাধ্যমে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আদালতে হাজির হওয়ার জন্য যে নির্দেশ দেন, উক্ত দলিলকেই সমন বলে। কোনো বস্তুকে হাজির করানোর জন্য সমন প্রদান করা যেতে পারে। কোনো ব্যক্তি মোকদ্দমা দায়ের করলে বিবাদীকে নির্দিষ্ট সময়ে নির্ধারিত আদালতে এসে বাদীর অভিযোগের জবাব দেওয়ার জন্য সমন জারি করা হয়। দেওয়ানি কার্যবিধির 5 আদেশের এক বিধি অনুযায়ী মোকদ্দমা দায়েরের পর 5 কর্মদিবসের মধ্যে 5 days 5 কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা সমন ইস্যু করবেন। এই 5 কর্মদিবসের মধ্যে সমন ইস্যু করতে যদি ব্যর্থ হয়, তাহলে উক্ত কর্মকর্তা অসদাচরণের জন্য দায়ী হবেন। তবে আর্জি দাখিলের সময় বিবাদী হাজির হয়ে যদি বাদীর দাবি মেনে নেন, তাহলে সমন ইস্যু করার প্রয়োজন হয় না। সমন ইস্যু করতে হলে বা করা হলে তার মধ্যে আদালতের সিল থাকবে এবং সংশ্লিষ্ট কর্মচারীর স্বাক্ষর থাকবে। এরপর আমি বলছি সমন জারির পদ্ধতি কী। দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 9 থেকে 31 বিধি অনুযায়ী যেভাবে সমন জারি করা হয় সেটা আমি বলছি। 1 নম্বর হচ্ছে দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 9 থেকে 19, 5 আদেশের 9 থেকে 19 এই বিধিতে বলা হয়েছে যে কোনো মোকদ্দমা দায়ের করা হলে উক্ত মোকদ্দমার বিবাদী যদি সেই আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় বসবাস করে, তাহলে তার উপর ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে। তবে বিবাদীর পক্ষে সমন গ্রহণ করার মতো যদি কোনো প্রতিনিধি বসবাস করলেও আদালত তার উপর সমন জারি করবেন। বিবাদী যদি একাধিক হয়, তাহলে সকলের উপর আলাদা আলাদাভাবে সমন জারি করতে হবে। তারপরে যদি বিবাদীকে পাওয়া না যায় অথবা তার পক্ষে সমন গ্রহণের মতো কোনো উপযুক্ত প্রতিনিধি পাওয়া না যায়, তাহলে বিবাদীর পরিবারের যে কোনো সাবালক সদস্যের উপর সমন জারি করা যাবে। তবে পরিবারের কোনো ভৃত্য মানে সার্ভেন্ট, তার উপর সমন জারি করা যাবে না। এরপরে সমন জারিকারক কর্মচারী প্রাপ্তি স্বীকার স্বরূপ মূল সমনের উপর বিবাদীর অথবা তার প্রতিনিধির অথবা তার পরিবারের সাবালক সদস্যের স্বীকৃতিমূলক স্বাক্ষর গ্রহণ করবেন, সিগনেচার। তারা যদি স্বাক্ষর দিতে অস্বীকার করে অথবা জারিকারক কর্মচারী সর্বপ্রকার চেষ্টা করেও তাদের না পায় অথবা ন্যায়সঙ্গত সময়ের মধ্যে তাদের পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে বিবাদী সাধারণত যে গৃহে বসবাস করে বা ব্যবসা করে তার প্রকাশ্য স্থানে সমন লটকিয়ে দিয়ে সমন জারি করা যাবে। লটকিয়ে মানে ঝুরিয়ে দিতে হবে। আচ্ছা, এই অবস্থায় সমন জারি করা হলে যে ব্যক্তি উক্ত গৃহ শনাক্ত করেছেন এবং যাদের উপস্থিতিতে সমন জারি করা হয়েছে তাদের নাম ঠিকানা সম্ভব হলে তাদের স্বাক্ষর সহ মূল সমনের পৃষ্ঠায় লিখে অ্যাফিডেভিট সম্বলিত বিবৃতি সহ জারিকারক কর্মচারী আদালতে ফেরত দিবে। এই পদ্ধতিকে বলা হয় সার্ভিস রিটার্ন, যেটাকে ইংরেজিতে বলে এসআর, সার্ভিস রিটার্ন, এই পদ্ধতিকে বলে। আচ্ছা, এরপরে আমি 2 নম্বর পদ্ধতি বলছি। দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 20 বিধি, 5 আদেশ আর 20 বিধি অনুযায়ী আদালত যদি যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করেন যে বিবাদী সমন এড়ানোর জন্য আত্মগোপন করেছেন অথবা অন্য কোনো কারণে সাধারণভাবে সমন জারি করা সম্ভব না হয়, তাহলে আদালত বিবাদী যে গৃহে সর্বশেষ বসবাস করেছেন বা ব্যবসা করেছেন
বা লাভজনক কোনো কাজ করেছেন, সেই গৃহের প্রকাশ্য স্থানে সমনের একটি কপি লটকাইয়া জারি করার আদেশ দিতে পারেন, অথবা অন্য কোনো যুক্তিসঙ্গত উপায়ে জারি করার আদেশ দিতে পারেন। এছাড়া আদালত বিবাদী যে গৃহে সর্বশেষ বসবাস করেছেন বা ব্যবসা করেছেন বা লাভজনক কোনো কাজ করেছেন, সেই স্থানে প্রচারিত দৈনিক কোনো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমেও সমন জারি করার আদেশ দিতে পারবেন। এরপরে 3 নম্বরে বলছি যে দেওয়ানি কার্যবিধি 5 আদেশের 21 থেকে 30 এই বিধিতে বলা হয়েছে যে আদালত বাংলাদেশের অভ্যন্তরে বিবাদীর বাসস্থানের আঞ্চলিক এখতিয়ার সম্পন্ন আদালতের নিকট কোনো কর্মকর্তার মাধ্যমে অথবা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে সমন জারি করতে পারবেন। প্রাপক আদালত সমন জারির কাজ সম্পন্ন করে আঞ্চলিক সম্পর্কিত প্রাপক আদালত সমন জারির কাজ সম্পন্ন করে কার্যক্রম সম্পর্কিত দলিলপত্র সমনদানকারী আদালতের নিকট ফেরত পাঠাবেন। আচ্ছা, এখন হচ্ছে বিবাদী কারাগারে যদি আটক থাকে, তাহলে সেই কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আদালত ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে সমন জারির আদেশ দিতে পারবেন। আবার বিবাদী যদি বাংলাদেশের বাইরে বসবাস করেন এবং বাংলাদেশে তার কোনো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও নাই, তাহলে বিদেশের ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে সমন প্রেরণ করা যাবে। এক্ষেত্রে বাদীর আবেদনে তার নিজ খরচে ফ্যাক্স অথবা ইমেলের মাধ্যমে আদালত সমন জারির নির্দেশ দিতে পারেন। বিবাদী যদি সরকারি কর্মকর্তা হন, সামরিক বাহিনী ব্যতীত, বা রেল কর্মচারী হন, বা স্থানীয় প্রতিষ্ঠানের কর্মচারী হন, তাহলে আদালত উক্ত ব্যক্তির অফিসের প্রধান কর্মকর্তার নিকট সমন প্রেরণের আদেশ দিতে পারবেন। বিবাদী যদি সামরিক বাহিনীতে কর্মরত থাকেন, তাহলে নকল সহ সমনের কপি সংশ্লিষ্ট আদেশ প্রদানকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন। সমন জারির জন্য কোনো ব্যক্তির নিকট প্রেরণ করা হলে উক্ত ব্যক্তি তা জারি করে সমন জারিকারক আদালতে ফেরত পাঠাতে বাধ্য থাকবেন। আচ্ছা, এখন আমি বলছি 4 নম্বরে কি আছে। দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 9 এবং 9(a) এই বিধিতে বলা হয়েছে যে বাদীর আবেদনক্রমে আদালত বাদীকে সমন জারির দায়িত্ব প্রদান করতে পারেন। এক্ষেত্রে বাদী সমনের কপি বিবাদীকে প্রদান করে মূল কপিতে বিবাদীর স্বাক্ষর নিয়ে এফিডেভিট সহ তা আদালতে জমা দেবেন। এরও কাজ করতে বাদী যদি ব্যর্থ হয়, তাহলে তার আবেদনে আদালত সমন পুনঃ ইস্যু করতে পারবেন। বাদীর আবেদনে তার নিজ খরচে ফ্যাক্স অথবা ইমেলের মাধ্যমে আদালত সমন জারির আদেশ দিতে পারবেন। এখন কখন কার উপর সমন জারি করা যায়? সমন জারি যার উপর সমন জারি করা যায় সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির 27 ধারা অনুযায়ী বাদীর মোকদ্দমা যদি সঠিকভাবে দায়ের করা হয়, তাহলে বিবাদীকে হাজির হয়ে বাদীর দাবির জবাব দেওয়ার জন্য সমন দেওয়া যায়। 2 নম্বর, দেওয়ানি কার্যবিধির 29 ধারা অনুযায়ী বাংলাদেশের বাইরে অবস্থিত দেওয়ানি বা রাজস্ব আদালত বাংলাদেশের আদালতে সমন প্রেরণ করলে তা বাংলাদেশের আদালতে সমন হিসেবে ধরে নিয়ে জারি করা যেতে পারে। 3 নম্বর হচ্ছে দেওয়ানি কার্যবিধির 30 এবং 31 ধারা অনুযায়ী দলিল দাখিল, সাক্ষ্যদান, জবাবদান, কোনো বস্তু পরিদর্শন, আটক, ফেরত ইত্যাদি সম্পর্কে কোনো ব্যক্তির হাজির হওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে আদালত তার প্রতি সমন প্রদান করতে পারবেন। এখন যার উপর সমন জারি করা যায়, কার কার উপর সমন জারি করা যায় সেটা বলছি। আদালত বিবাদের উপর সমন প্রদান করতে পারবেন। 2, যুক্তিযুক্ত কারণে বাদীর উপস্থিতি জরুরি হলে বাদীর প্রতি আদালত সমন জারি করতে পারেন। 3, যে কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত সাক্ষীর উপর সমন প্রদান করতে পারবেন। 4, ন্যায় বিচারের স্বার্থে আদালত যে কোনো ব্যক্তির উপর সমন জারি করতে পারেন। 5,
দলিল দাখিল, সাক্ষ্যদান, জবাবদান, কোনো বস্তু পরিদর্শন, আটক, ফেরত ইত্যাদি সম্পর্কে কোনো ব্যক্তির হাজির হওয়ার প্রয়োজন হলে আদালত তার প্রতি সমন প্রদান করতে পারবেন। 6 নম্বর হচ্ছে বাংলাদেশের বাইরে অবস্থিত দেওয়ানি বা রাজস্ব আদালত বাংলাদেশের আদালতে সমন প্রেরণ করলে তা বাংলাদেশের আদালতের সমন হিসাবে ধরে নিয়ে জারি করা যেতে পারে। এখন আমি বলছি যে কোনো ব্যক্তির উপর সমন জারি করা হলে আদালত কিভাবে তাকে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করতে পারে। আচ্ছা, কোনো ব্যক্তির উপর যদি সমন জারি করা হয় বা কোনো বস্তু হাজির করার জন্য যদি সমন জারি করা হয়, তাহলে উক্ত ব্যক্তি যদি হাজির না হয় বা উক্ত বস্তু যদি হাজির করানো না হয়, তাহলে আদালত যেভাবে সমন জারি করবে সেটা আমি বলছি। 1 নম্বর হচ্ছে উক্ত ব্যক্তি বা বস্তুকে হাজির করানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। 2 নম্বর, উক্ত ব্যক্তি সম্পদ ক্রোকের আদেশ দিতে পারবেন। 3 নম্বর, ক্রোকৃত সম্পত্তি বিক্রি করতে পারবেন। 4 নম্বর, অনধিক 500 টাকা জরিমানা করতে পারবেন। 5 নম্বর, হাজির হওয়ার জন্য জামানত প্রদানের আদেশ দিতে পারবেন। 6 নম্বর, জামানত প্রদান না করলে দেওয়ানি কারাগারে প্রেরণ করতে পারবেন। এছাড়া যথাযথভাবে সমন জারি করার পর বাদী উপস্থিত হলেও বিবাদী যদি উপস্থিত না হয়, তাহলে আদালত বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদান করতে পারবেন। এখন আমি বলছি সমন জারির বিকল্প পন্থাটা কি। এ ব্যাপারে দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 20 বিধি অনুযায়ী আদালত যদি যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করেন যে বিবাদী ইচ্ছাকৃতভাবে সমন এড়ানোর জন্য আত্মগোপন করিয়াছে অথবা অন্য কোনো কারণে সাধারণভাবে সমন জারি করা যাচ্ছে না, তাহলে আদালত নিম্নের কাজগুলো করতে পারেন। যেমন বিবাদীর গৃহের প্রকাশ্য স্থানে বা সর্বশেষ বিবাদী যে গৃহে বসবাস করছিল বা ব্যবসা করছিল বা লাভজনক কোনো কাজ করে আসছিল, সেই গৃহের প্রকাশ্য স্থানে সমনের নকলের একটি কপি জারি করার আদেশ প্রদান করতে পারেন, অথবা অন্য কোনো উপযুক্ত উপায়ে সমন জারির আদেশ প্রদান করতে পারবেন, অথবা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে সমন জারির আদেশ প্রদান করবেন। পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সমন জারি করলেও তা ব্যক্তিগতভাবে জারি করার ন্যায় কার্যকর হবে। উপরোক্ত বিকল্পভাবে সমন জারি করা যায়। তাহলে ডিয়ার ভিউয়ার্স, এই পর্যন্তই আমার আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।